3 তারিখের যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারের পরই কিন্তু গরমের ছুটি ঘোষণা করেছেন। আগে থেকে যে গরম পড়বে এই জন্যই গরমের ছুটি সেটা না। তাহলে পরে 3 তারিখই তাকে ঘোষণা, যেখানে প্রেস কনফারেন্স করছিলেন কেবলমাত্র ওই শীর্ষ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে। তাই করতে করতে গিয়ে দেখলেন কি করে মানে রিলিফ দেওয়া যায়, কি করে, যেহেতু অব্যবস্থা চূড়ান্ত জায়গায় যাবে এটা তিনি আঁচ করতে পেরেছেন, কারণ তিনি বুঝতে পারেন, দীর্ঘদিন রাজনীতি করেন, সমস্ত আগে থেকে স্মেল করতে পারেন, দূরদর্শী বলা যায় এই ক্ষেত্রে। তিনি বুঝেছিলেন যে এই যে 26,000-এর ধাক্কাটা বিদ্যালয়গুলো সামলাতে পারবে না, একেবারে বিধ্বস্ত অবস্থায় যাবে, এবং সেই উলঙ্গ চেহারাটা যাতে বেরিয়ে না আসে, অবিলম্বে ছুটিতে পাঠিয়ে দেওয়া। এই ছুটিতে পাঠিয়ে দিলে পরে কি হচ্ছে, তাহলে ওই ছেলে মেয়েদের মিড ডে মিল দিতে হচ্ছে না, ওদের কোনো পঠন পাঠন দিতে হবে না। টিচাররা এখানে বলে দিয়েছে লিভে থাকবেন, স্পেশাল লিভ গ্র্যান্ট করছে মধ্যশিক্ষা পর্ষদ, লিভে থাকবেন। বাকিরা যারা ছুটিতে যাবেন তারা আনন্দে থাকবেন, তারা পরিকল্পনা করবেন, বাইরে বেড়াতে চলে যাবেন। এই সময় এই যে আন্দোলনটা দানা বাঁধত, অর্থাৎ শিক্ষক বনাম যে রাজ্য সরকার সেই দিকে না যেতে পারে, সেটা আগে থেকেই আঁচ করে তিনি কিন্তু ছুটির কথাটা বলেছেন। গরমটা অনেকটাই বলবো যে 30 এপ্রিল থেকে আমাদের রাজ্যে সেভাবে, বিশেষ করে তো উত্তরবঙ্গে পড়েই না, অনেক পরে মানে আমরা সবসময় গরমের ছুটি পেতাম মে মাসের শেষ সপ্তাহের দিকে এসে বা তৃতীয় সপ্তাহে এসে। এখানে এপ্রিল মাসে একবার শুরুতেই, যেখানে উচ্চ মাধ্যমিকের তুলতে পেরেছি 12-এ, এবং তাদের 6 মাসের কোর্সের একটা তৃতীয় সেমিস্টার হবে, যেটা বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেবে। তাহলে তারা সময়টা কি করে পাবে? এই ছুটি 30 এপ্রিল থেকে যা পড়ছে, তার মানে এই ভর্তি হতে হতে চলে গেল। এর মধ্যে অনেকগুলো ছুটি আছে, নববর্ষের ছুটি, চৈত্র সংক্রান্তির ছুটি, আরো এটার করে ছুটি আছে। হাতে গোনা 10-12 দিনের একটা ক্লাস পাবে। তারপরে কি হবে? একেবারে সেই প্রায় জুন পর্যন্ত ছুটি থাকলে জুনের শেষের দিকে গিয়ে খুলবে, এবং সেটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা। আগস্ট মাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে 5ম থেকে 10ম শ্রেণীর। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ আছে ওই ছুটির মধ্যে। কারা স্কুলে আসবেন? প্রধান শিক্ষক শিক্ষিকাও তো ছুটিতে থাকবেন, গ্রুপ ডিও তো ছুটিতে থাকবেন, কে খুলবেন ক্লাস ছুটিতে থাকবে। আমরা এই যে বিষয়গুলোকে নিয়ে একবারও চর্চার কথা ভাবলাম না, এবং সেখানে স্পেশাল লিভের কথা যে যখন ডাকবো অন্তত এসওএস ভাবে প্রয়োজন সাপেক্ষে তারা আসবে, সেটাও বলা হচ্ছে না। অর্থাৎ প্রায় কমায় আচ্ছন্ন করে দেওয়ার মতো। আমার আপত্তি ছিল না, ঠিক আছে, টিচার চলে যাচ্ছেন, অবসর নিচ্ছেন, 26,000-এর ধাক্কা, অনেকদিন নিয়োগ হয়নি, সবটা ধরে নিয়ে আমি বলবো তাহলে বেসরকারি স্কুলগুলো কেন রমরমিয়ে চলবে, যেখানে সরকারি ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত বেতনভোগী কর্মচারী, তাদের প্রায় বেশিরভাগই চাকরিজীবীর সন্তান কিন্তু বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, সেটা খোলা রেখে দেওয়া হচ্ছে। আর সাধারণের শিক্ষা ব্যবস্থা, যেটা একমাত্র সরকারি ব্যবস্থা, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ পিটিশনে উল্লেখ করেছে যে 88%, প্রায় 12% বাদ দিয়ে, আমার মানে আমরা যতটুকু জানি 86% মতো, 14% মতো যদি হয়, যাক সেটা 86, 87, 88%, এই এত শতাংশ, অর্থাৎ প্রায় আপনার ধরুন 88% ছাত্রছাত্রী কিন্তু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা এখনো করে, গ্রামগঞ্জের তার বিকল্প না থাকার পরে। আর ওই 12% জন্য যারা বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের স্কুলগুলো কি খোলা থাকবে 30 এপ্রিল থেকে? তারা কি বন্ধ করবে না? যদি তা না বন্ধ করে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করা হচ্ছে, সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত হাই স্কুল, হাই মাদ্রাসা সব বন্ধ থাকবে, প্রাইমারি সমস্ত বন্ধ থাকবে। তাহলে বেসরকারি জায়গাগুলোতে হাত দিচ্ছে কেন? যদিও তারা এনওসি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে পায়, এনওসিতে লিখতে হয় যে শিক্ষা দপ্তরের নির্দেশ তারা মান্যতা দেবে, তাই তাদেরকে এনওসি দেওয়া হয়। শিক্ষা দপ্তর সেক্ষেত্রে নীরব থাকছে কেন? এতে কি বেসরকারিকরণের দরজাকে আরো বেশি করে খুলে দেওয়া হচ্ছে না? যে আমরা টিচার দিতে পারছি না, আমরা স্কুল চালাতে পারছি না, আমরা ক্লাস, গ্রুপ ডি এসব নিয়োগ করতে পারছি না, তাহলে পরে ওরা কোথায় যাবে?
সাধারণের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য আরো এই গরমের ছুটি, এবং সেখানে অনির্দিষ্টকাল। আমি যদি বুঝতে পারি 30 তারিখ থেকে গরম পড়ছে, তাহলে তো আমি সেই অভিজ্ঞ লোক যে বুঝতে পারবো, বা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে বুঝবো যে স্কুলটা খুলবে কবে। আজকে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র যদি জিজ্ঞাসা করে বা তার অভিভাবক জিজ্ঞাসা করে, স্যার কবে স্কুল খুলবে, একজন হেডমাস্টার মশাইয়ের কাছে, হেডমিস্ট্রেসের কাছে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কিছু হয় যে আমি নিজেও যে বলতে পারবো না যে কবে স্কুল খুলবে। যাদের কাছে এই নিউজ মিডিয়া রিচ করতে পারেন, পৌঁছতে পারে না, সেই প্রান্তিক লেভেলের মানুষগুলো, সেই জঙ্গল মহলে হতে পারে, আদিবাসী অধ্যুষিত এলাকায়, টিভিও নেই, তাদের কাছে কোন রকমের সেভাবে যোগসূত্র নেই। একদিন বলে দেওয়া হবে স্কুল খুলছে, চলে এসো কালকে, বিকেল বেলা বলবে পরের দিন স্কুল খুলে যাবে, হতে পারে। এই অব্যবস্থাটা করে চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। আগামী যে কথা সুদীপ্তদা বারে বারে বলছেন যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রণালী, তাকে বাঁচিয়ে রাখতে গেলে কি কি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে, ম্যান পাওয়ার আসা বন্ধ হয়ে যাচ্ছে, উল্টে যে ম্যান পাওয়ার ছিল তাকে কমিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এই ব্যবস্থাপনার মধ্যে যদি তাকে কে বিশ্বাস করে সরকারি বিদ্যালয়ে বা সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত হাই স্কুল বা হাই মাদ্রাসা, চন্দনবাবু, তার মধ্যে নার্সারি স্কুলগুলো, আমরা খুব আতঙ্কিত, একেবারে বিস্মিত। এরকম একটা মধ্যশিক্ষা পর্ষদের অর্ডারে যেখানে বলা উচিত ছিল সমস্ত শিক্ষা দপ্তরের করা উচিত, যদি মধ্যশিক্ষা পর্ষদ না করতে পারে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদের এখন খাতা দেখতে হচ্ছে বেসরকারি বিদ্যালয় যা মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন পেয়েছে, তাদেরকে দিয়ে খাতা দেখানো হচ্ছে। এই গরমের ছুটিটা অ্যাকচুয়ালি গরমের ছুটি না, এই ছুটিটা টিচারদের মধ্যে আলাদা একটা বিভাজন তৈরি করবে। যারা ছুটি পায় তারা ডিএ চায় না, এই তো আমি আপনাদের এত ছুটি দিই, ডিএ পাওয়ার দরকার নেই, সবটা মিলিয়ে তারা খুশিতে থাকবে। কিন্তু তাদের সন্তান বেসরকারি স্কুলে পড়ছে, সেখানে কিন্তু রমরমিয়ে চলবে। এবং সেখানে এত ছুটি এইভাবে প্রত্যেক বছরই আমরা দেখি যে গরম পড়ছে প্রচন্ড, সুতরাং অনির্দিষ্টকালের ছুটি, যেটা এবার ঘোষণা করা হলো। সত্যি পড়াশোনা কি হবে, ভবিষ্যৎ কি হবে এই ছেলে মেয়েদের, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আজকে মধ্যশিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তিটি জারি করেছে, যেটা আমি দেখেছি, অনেকেই দেখেছেন শিক্ষার সঙ্গে যুক্ত সকলে, তাতে বলেছে যে ইন ভিউ অফ দি প্রিভেইলিং হিট ওয়েভ কন্ডিশন, মানে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার পরিপ্রেক্ষিতে। আমার ধারণা ওটা গত কোন একটা পুরনো বছরের লেখা থেকে কপি পেস্ট করেছেন কেউ, যেটাকে ছাত্রের সাথে কপি পেস্ট মারা বলে। প্রিভেলিং হিট, কালকে ঝড় বৃষ্টিতে টেম্পারেচার একেবারে লো, কোথায় প্রিভেলিং হিট দেখলে? আমি এখন এই কলকাতার একটা পূর্ব প্রান্তে সল্টলেকে বসে অনুষ্ঠান করছি। এখানে এখন আমি একদম দেখে বলছি, এখানে এখন টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন হিটওয়েভ বলে হচ্ছে যখন স্বাভাবিকের থেকে তাপমাত্রা 5 ডিগ্রি বেশি। আবার উত্তরবঙ্গে যদি যান সেখানে 24-25-এ নেমে গেছে, সেখানে আরো কম। আমি যদি কলকাতার কথাই ধরি, এটা কলকাতার হিসেবেই ধরি, সব থেকে বড় মোটামুটি দক্ষিণবঙ্গের আর কি। আজকে সর্বোচ্চ 33, সর্বনিম্ন 27 হিটওয়েভ হয় যখন কলকাতায় বা তার আশেপাশে 40, 42, 43 হয়। আগামী 10 দিনের মধ্যে, আগামীকাল শনিবার বাদ দিয়ে 8 দিনে বৃষ্টির সম্ভাবনা আছে। 40 থেকে 80-90% বৃষ্টির সম্ভাবনা। টেম্পারেচার কখনোই 30-31 ডিগ্রি বেশি উঠবে না। এটাকে যদি প্রিভেলিং হিট ওয়েভ বলে, তাহলে আমাদের যারা লেখাপড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি দিচ্ছেন তাদের তো একটু জ্ঞানগম্যি, বিদ্যা বুদ্ধি, ইংরেজি সম্পর্কে খুব গভীর সংশয় জাগে আমার। No heat wave is prevailing. We have a sir or madam who have written this documents. এই যে টুকলি দিয়ে দেওয়া, এটাই হয়ে গেছে না আমাদের শিক্ষার মানে আসল কথা। কপি পেস্ট মেরে দাও, কোথায় কি আছে সেখান থেকে টুকলি করে ছেড়ে দাও। কোনো নতুন ভাবনা, নতুন প্রিভেলিং হিট ওয়েভ থাকলে সুদীপ্তদা একটু কথা বলছি, আপনার কথাকে সাপোর্ট করে সাপ্লিমেন্ট করছি। প্রিভেলিং হিট ওয়েভ আছে, হিট ওয়েভটা তো সে 30 তারিখ পর্যন্ত চলবে কি? আমার কোথায় হিট ওয়েভ, তা আবার 30 তারিখে ছুটি কেন? সেটা তো কালকে বলে দিতে পারতো। প্রিভেলিং হিট ওয়েভ আগে তো বলা হতো যে তার জন্য কাল থেকে ছুটি পড়বে। 30 তারিখে হিট ওয়েভ কি করে বুঝতে পারছে আজকে এই 11 তারিখে?
এখনো পর্যন্ত তো 19 দিন বাকি আছে। এত নিখুঁত ওয়েদার প্রেডিকশন আমাদের যেটা সারা ভারতের যেটা ওয়েদার প্রেডিকশন যারা করে আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট, খুব চমৎকার করে, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। আরো সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বলে যাদের মানা হয় তাদের মধ্যে নাসা একজন, আমেরিকার নাসা। তারা এত দূরে এত নিখুঁত ভাবে ওয়েদার প্রেডিকশন করতে পারে না, যেটা যেরকম আমরা করে ছুটি ঘোষণা করে দিই। আমরা হয়তো জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি পাইনি কোনো কারণে, হয়তো যা পাবো কোনোদিন জানি না। আসলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এরকম হাসাহাসি জায়গায় চলে গেছে, এটার জন্য আমি খুব লজ্জা বোধ করি, আমার খুব দুঃখ হয়। এরকম হওয়ার কোনো কারণ ছিল না। আমি একটু বড় কথায় যাই সোফিয়া, একটু সেটা হচ্ছে যে আমাদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি, তাদের তো আর কোনো কিছু ছিল না। তাদের জমি জায়গা খুব বেশি নেই, তাদের যে খুব বেশি ব্যবসা বাণিজ্যে খুব উৎপত্তি আছে সেটা করে খেয়েছে তা তো নয়। সামান্য একটু শিক্ষার সুবাদে গত 200-250 বছর ধরে তোমার মতো পরিবার, আমার মতো পরিবার, চন্দন বাবুর মতো পরিবার, আমরা করে কমে খাচ্ছি বাংলার সমাজে। সেটা কি কেড়ে নেওয়া হওয়ার চেষ্টা করা হচ্ছে? শিক্ষার সুবাদে সাধারণ মানুষ যে জীবনে উন্নতি করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, সেটা কেড়ে নিয়ে অন্য প্রিভিলেজের সুবাদে, জন্মগত সুবিধা, আর্থিক ক্ষমতা, তার সুবাদে মানুষ জীবনে প্রতিষ্ঠিত হবে, শিক্ষাকে উপেক্ষা করে আমরা কি সেই রকম একটা দিকে যাত্রা করছি? এরকম একটা খুব গুরুতর প্রশ্ন আমার মাথায় আসে। এর উত্তর আমি জানি না, হ্যাঁ কি না, কোনো উত্তর জানা নেই, কিন্তু যে সমস্ত লক্ষণ চারদিকে দেখা যায় তাতে আমার এটা খুব ভয় হয়, আশঙ্কা হয়। আগামী দিনে আমাদের সমাজ থেকে, বাঙালি সমাজ থেকে শিক্ষার এই গুরুত্বটা হারিয়ে যাবে না তো? শিক্ষাটা শুধু বেশি যাদের টাকা আছে সেই কিনতে পারে, বাকিরা, যেটা চন্দ্রবাবু বলছিলেন, তার মানে শিক্ষা কি শুধু মানে 7% জন্য থাকবে, যাদের হাতে 7 না 17, যাই হোক 82%, 17-18% যারা বেসরকারি জায়গায় পড়াশোনা করার সুযোগ পায়, তাদের জন্য শুধু শিক্ষা থাকবে? বাকি 80%, সেই 80% থেকে কে না এসেছেন? বিদ্যাসাগর, বিবেকানন্দ, আমাদের সমাজ যারা প্রতিষ্ঠিত বা মানুষ যারা একেবারে সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন, জগদীশ বোস থেকে শুরু করে প্রফুল্লচন্দ্র রায়, আমাদের কে না এসছে সবাই সাধারণ শিক্ষা ব্যবস্থায়, প্রাইভেট স্কুল থেকে আসেননি তারা। হতে পারেন মেঘনাথ সাহা, কি আসেন এই সমাজ থেকে উঠে আসেন, আজকে প্রফুল্লচন্দ্র রায়, সকলে এই ব্যবস্থা থেকে উঠে এসেছেন। তাহলে সেই ব্যবস্থাটাকে আমরা অফ করে দিচ্ছি, লেখাপড়া শুধু বড় লোকের জন্য হবে? এটা খুব গভীর সামাজিক প্রশ্ন, আমি উত্তর জানি না, কিন্তু এটা খুব গভীরভাবে ভাবিত করে।